স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমরা শুনে নাও। যে প্রশ্নগুলো আলোচনা করব, প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 5 নম্বরের জন্য। পরের প্রশ্ন থাকবে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। এই দুটো প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ শেষে তোমরা ইংলিশে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, প্রশ্নের উত্তর আলোচনা করার আগে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, ইতিহাস সাবজেক্টের আমাদের ক্লাস চলছে, অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে। রেকর্ডেড ক্লাস সঙ্গে নোটস দেওয়া হয়, টাইপ করা নোটস পিডিএফ দেওয়া হয়, এবং সপ্তাহে 2 দিন করে ক্লাস। তোমরা যেসব ছাত্রছাত্রীরা ইচ্ছুক আছো অ্যাডমিশন নিতে পারো। চলো আজকের তোমরা ক্লাসটা দেখে নাও। আর আমাদের সপ্তাহে যে 2 দিন করে ক্লাস, সেক্ষেত্রে পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে যে প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, মিশরীয় সভ্যতা শিল্প, বিজ্ঞান, শিক্ষা, লিখন, ধর্মসহ সকল ক্ষেত্রে সমসাময়িক অন্যান্য সকল সভ্যতার থেকে অগ্রগামী ছিল, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। অনুরূপভাবে প্রাচীন মিশরীয় সভ্যতার স্থাপত্য শিল্প ও বিভিন্ন স্থাপনা গৌরবের দাবিদার, এবং যা এখনও যুগে যুগে যুগ যুগ ধরে টিকে রয়েছে। প্রাচীন মিশরের হৃদয় ছিল শিল্পমনা, যার প্রমাণ তারা তাদের সুনিপুণ দক্ষতার মাধ্যমে পৃথিবীর বুকে রেখে গেছেন। প্রাচীন মিশরীয় স্থাপত্য শিল্পকে 2টি পর্যায়ে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থাপত্য আর একটা হচ্ছে চিত্রকলা। এবারে আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে শিল্পকলা। বলছে প্রাচীন মিশরীয় স্থাপত্য শিল্পকলা, স্থাপত্য নিয়ে আলোচনা। দেখো তাহলে কি বলা হচ্ছে, যে স্থাপত্য শিল্পে মিশরীয়রা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিল। প্রাচীন মিশরের পিরামিড ও মন্দিরসমূহ স্থাপত্যবিদ্যায় মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ও চরম উৎকর্ষের নিদর্শন এখনও বহন করে। সেই সময় মিশরের ভাস্কর্য ও চিত্রশিল্পের বেশ বিকাশ ঘটেছিল। তারপরে বলা হচ্ছে স্থাপত্য কলার মধ্যে পিরামিড ছিল প্রাচীনকালের অন্যতম আশ্চর্য একটি কীর্তি। পিরামিডের অভ্যন্তরে মিশরের সম্রাট, রাজা, ফেরাওদের মমি করে রাখা হতো। এই জন্য পিরামিডের ভেতরে প্রবেশ করা বেশ কঠিন ব্যাপার ছিল। তারপরে দেখো, সম্ভবত পিরামিড ছিল দেশ ও জাতির চিরস্থায়িত্বের প্রতীক। মিশরে প্রায় 70টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিড ছিল রাজা খুফুর পিরামিড। এই পিরামিডের উচ্চতা ছিল 480 ফুট। তারপরে দেখো, প্রাচীন মিশরীয় সভ্যতায় নতুন সাম্রাজ্যের যুগে এসে পিরামিড এর পরিবর্তে সুবিশাল মন্দিরসমূহ মূল স্থাপত্য কীর্তি রূপে স্থান দখল করে নেয়। কর্ণাকের মন্দিরের ধ্বংসাবশেষ এখনও নতুন সাম্রাজ্য যুগের শিল্পরীতি কৌশলের পরিচয় ধরে রেখেছে। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা দেখো। তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নটা আছে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। নব্যপ্রস্তর যুগে মানবজাতির জীবনধারার ব্যাপক পরিবর্তনের যুগ হিসাবে পরিচিত। পরিবর্তনের ব্যাপকতা ও গভীরতার কারণে পুরাবিদ ভি গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর পর্বকে এক বিপ্লবের কাল রূপে অভিহিত করেছেন। তারপরে বলা হচ্ছে নব্যপ্রস্তর যুগের পরিবর্তনের দিক। নব্যপ্রস্তর যুগে ভারতে প্রথম কৃষির উন্মেষ ঘটে। তারপরে বলা হচ্ছে দেখো, কৃষিকাজের প্রয়োজনে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। তারপরে স্থায়ী বসতিকে ভিত্তি করে প্রথমে গ্রাম সমাজের প্রতিষ্ঠা ঘটে। তারপরে দেখো,
এই যুগে পাথরের উপকরণের সাথে সাথে মানুষ সর্বপ্রথম ধাতুর ব্যবহার শুরু করেন। 5 নম্বর বলা হচ্ছে ধাতু হিসাবে তামা কাঁসা মানুষের ব্যবহারের অন্তর্ভুক্ত হয়, আর এই কারণে নব্যপ্রস্তর যুগের শেষ ভাগকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়। তারপর দেখো কৃষি উৎপাদনে উদ্বৃত্তের সূত্রে এই যুগে আদিম সাম্যবাদী সমাজ ভেঙে যায় এবং সামাজিক শ্রেণীবিভাগ সৃষ্টি হয়। তারপরে বলা হচ্ছে দেখো চাষবাস ও শস্য উৎপাদন। এই যুগে মানুষ ধাতুর ব্যবহার জানতো না, তবে পাথরের তৈরি অস্ত্রশস্ত্র ছিল আরও বেশি মসৃণ ও ধারালো। এই যুগে মানুষের জীবিকা ছিল খাদ্য উৎপাদন। খাদ্য সংগ্রাহক থেকে এই যুগে মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হয়, অর্থাৎ মানুষ চাষবাস ও শস্য উৎপাদন করার পদ্ধতি আয়ত্ত করতে সমর্থ হয়। তারপরে বলা হচ্ছে দেখো যন্ত্রপাতি ও বস্ত্র উৎপাদন। পশুর মাংস ছাড়াও পশুর দুগ্ধজাত দ্রব্যাদি তারা খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করে। চাষবাসের প্রয়োজনে পশুপালন বৃদ্ধি পেতে থাকে। আবার অপরদিকে মাটি খোঁড়ার জন্য পাথর দিয়ে কোদাল তৈরি করার রীতিও প্রচলিত ছিল। শনের আঁশ ও তুলা দিয়ে বস্ত্র তৈরির উপায় এই যুগে উদ্ভাবিত হয়। তারপরে বলা হচ্ছে দেখো রাজার উৎপত্তি। কৃষি জমি ও গৃহপালিত পশুর নিরাপত্তার জন্য প্রতিটি গ্রামের সীমানা নির্দিষ্ট করা এবং বহিঃশত্রুর আক্রমণের প্রতিরোধের ব্যবস্থা করার চেষ্টা এই সময়ই প্রথম দেখা দেয়। ঐতিহাসিক গার্ডন চাইল্ড মনে করেন যে এই দুটি ব্যবস্থা সুষ্ঠু পরিচালনার জন্যই গ্রামের প্রধান বা সর্দার ব্যক্তি রাজায় পরিণত হবার সুযোগ পায়। তারপরে হচ্ছে সমালোচনা। নব্যপ্রস্তর যুগে পরিবর্তনগুলির তাৎপর্য অস্বীকার না করলেও কেউ একে বিপ্লব বলতে অস্বীকার করেছেন। তাদের মতে দ্রুত ও আকস্মিক এবং অভূতপূর্ব পরিবর্তনকেই বিপ্লব বলা হয়, কিন্তু নব্যপ্রস্তর যুগের পরিবর্তন এসেছে ধাপে ধাপে। এই পরিবর্তনের পশ্চাৎপট তৈরি করেছে প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের ঘটনাবলী। তাই একে বিপ্লব না বলে বিবর্তন বলাই যুক্তিসঙ্গত। এবারে দেখো তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো তোমরা ইংলিশে অ্যান্সারটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো তোমরা এবারে ইংলিশে অ্যান্সারটা দেখে নাও। স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। দেখো তোমাদের সেম নোটস তোমাদের কিন্তু এটা ইংলিশে ট্রান্সলেশন করা আছে। তোমরা ইংলিশ ভার্সানে যারা আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর তোমরাও চাইলে, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো, সেক্ষেত্রে তোমরা ইংলিশ ভার্সানে নোটস পেয়ে যাবে।